শেষে সাহস করে মা বলল, আরো কয়েকদিন হয়তো তোর থাকলে চলতো পাভলুসা। এই পুরো বয়সে আমার একা পড়ে থাকা যে কি কষ্ট। ছেলেপুলে যতই থাক না, বুড়ো হলে সবাই ছেড়ে চলে যায়। আচ্ছা, শহরে ছুটতি কেন হবে তোকে বলতো? এখানেও তো দিব্যি থাকতে পারিস। নাকি হয়তো কোনো বপ করা চুলওয়ালা ছোট্ট দোয়েল পাখি তোর মন টেনেছে? ঠিক করে বল। তোরা ছেলেরা তোদের বুড়ো মাকে কখনো কিছু বলিস নি। আত্মীয় মামাকে একটাও কথা না বলে চলে গিয়ে বিয়ে করলো। আর তুই তো এসব দিক থেকে উঠছেও খারাপ। অসুস্থ হয়ে যখন আর চলতে পারিস নে, শুধু তখনই আমি তোর দেখা পাই। পাভেলের সামান্য কয়েকটা জিনিস পরিষ্কার একটা থলেতে ভরতে ভরতে মা মৃদুস্বরে অনুযোগ করল। পাভেল মার কাঁধ দুটো ধরে তাকে নিজের দিকে টেনে নিল। দোয়েল পাখিটা কি আমার জন্য নয় মা? জানো না, পাখিরা তাদের নিজের নিজের জাত থেকেই সঙ্গী বেছে নেয়। আর আমি দোয়েল পাখি তাই বলতে চাও নাকি? নিজের অনিচ্ছাতেই হেসে ফেলল তার মা। না মা, আমি প্রতিজ্ঞা করেছি দুনিয়ার সমস্ত বুর্জুয়াকে খতম না করা পর্যন্ত মেয়েদের কাছে ঘেঁষব না। তাহলে আমাকে অনেকদিন অপেক্ষা করে থাকতে হবে বলে তোমার মনে হচ্ছে না? না মা, বুর্জুয়ারা এখন খুব বেশি দিন টিকতে পারবে না। শিগগিরই দুনিয়ার তামাম মানুষের জন্য একটা মস্ত বড় লোকতন্ত্র গড়ে উঠবে। তোমরা বুড়ো মানুষরা যারা জীবনভর খেটেছ, তারা সমুদ্রের ধারে সেই সুন্দর গরম দেশ ইতালিতে যাবে। সেখানে শীত নেই মা। বড়লোকদের প্রাসাদগুলোয় আমরা তোমাদের নিয়ে গিয়ে তুলব। তোমরা যতক্ষণে বসে বসে রোদ্দুর পোয়াবে আর বুড়ো হাড়গুলোকে তাজা করে তুলবে, আমরা ততক্ষণে আমেরিকায় গিয়ে সেখানকার বুর্জুয়াদের সাবার করে দিয়ে আসবো। ওসব ভারী সুন্দর সুন্দর রূপকথার গল্প বাবা, কিন্তু আমি তো আর ওসব সত্যি হয়ে ওঠা পর্যন্ত বেঁচে থাকবো না। তুই হয়েছিস ঠিক তোর জাহাজি ঠাকুরদার মতো। নানান ধরনের ধারণায় ভর্তি ছিল লোকটার মাথা। রীতিমতো বোমবেটে ছিল একটা, ভগবান ক্ষমা করুন তাকে। সেবাস্তোপোলের যুদ্ধে ঘায়েল হয়ে একটা হাত আর একটা পা হারিয়ে ঘরে এলো। বুকের ওপরে দুটো ক্রস আর ফিতে বাঁধা জারের দুটো রূপার মেডেল ওরাই ঝুলিয়ে দিয়েছিল। অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিল লোকটা, আর মারা গিয়েছিল সাংঘাতিক গরিব অবস্থার মধ্যে। মেজাজটাও ছিল তার দারুণ তিরিক্ষি। চলে ফিরে বেড়াবার ঠোকা লাঠিটা দিয়ে একবার একজন অফিসারের মাথায় মেরে বসেছিল, ফলে বছরখানেক জেল হয়েছিল। তখন তার সামরিক রসগুলো দেখিয়েও কোনো ফল হয়নি। হ্যাঁ, তুই ঠিক তোর ঠাকুরদার মতোই হয়েছিস, কোনো ভুল নেই এতে। তাহলে তো আমাদের এমন মন খারাপের মধ্য দিয়ে বিদায় নেওয়া চলে না মা, কি বলো? আমার অ্যাকর্ডিয়ানটা দাও, অনেক দিন আমি ওটা ছুঁইনি পর্যন্ত। ঝিনুকের চাবিগুলোর ওপরে মাথাটা নুইয়ে সে বাজানো আরম্ভ করল। তার সুরে যে নতুন গুণ বর্তেছে, বাজানো শুনতে শুনতে সেটা লক্ষ্য করে মা বিস্মিত হল। ও তো কখনো এরকম বাজাতো না। সে হালকা নাচের জলদ তালে সুরমূর্ছনা, সেই মন মাতানো ছন্দ যার জন্যে এই তরুণ অ্যাকর্ডিয়ান বাজিয়ে সারা শহরে বিখ্যাত ছিল, সেসব আর পাভেলের বাজনায় নেই। পাভেলের আঙুলগুলো তাদের দক্ষতা বা শক্তি কিছুমাত্র হারায়নি, কিন্তু আঙুলগুলোর ফাঁকে ফাঁকে যে সুরলহরী বেরিয়ে আসছে তা হয়ে উঠেছে আরো ঐশ্বর্যময়, আরো গভীর। স্টেশনে একাই এলো পাভেল। শেষ বিদায়ের মুহূর্তে মা বড় বেশি রকম বিচলিত হয়ে পড়বে বলে বুঝতে পেরে মাকে সে বাড়িতে থাকার জন্য রাজি করিয়েছে। অপেক্ষমান জনতার ভিড়, বিশৃঙ্খলভাবে গাদাগাদি হয়ে উঠল ট্রেন। সবচেয়ে উঁচু একটা তাকে উঠে বসে পাভেল সেখান থেকে দেখতে থাকলো উত্তেজিত যাত্রীদের চিৎকার, তর্ক বিতর্ক, আর নিচের দিকে লক্ষ্য করে হাত পা নাড়া। বস্তা আর পোঁটলার চিরাচরিত বাহুল্য, বসবার বেঞ্চের নিচে ওগুলোকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলা। ট্রেনটা চলতে আরম্ভ করার পর গোলমাল কিছুটা কমে আসতেই যাত্রীরা সব খেয়ে পেট বোঝাই করার কাজে লাগলো।
অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল পাভেল। কিয়েভে পৌঁছেই পাভেল সঙ্গে সঙ্গে শহরের মাঝখানে ক্রেসচাতিক স্ট্রিটের দিকে রওনা হল। ধীরে ধীরে উঠল সে পুলটায়। সবকিছুই যেমন ছিল তেমনই আছে, কিছুই বদলায়নি। মসৃণ রেলিংটার ওপর দিয়ে হাত টেনে টেনে হেঁটে পার হয়ে এলো পুলটা। নামতে শুরু করার আগে একটু দাঁড়ালো। পুলটার ওপরে জনমানুষ নেই। তার বিমুগ্ধ চোখের সামনে রাত্রির নিঃসীম বিস্তার খুলে ধরেছে এক মহিমাময় সৌন্দর্য সমারোহ। অন্ধকারের মখমল আস্তরণে ঢাকা পড়েছে দিগন্ত। অসংখ্য উজ্জ্বল তারা নীলচে সবুজ আভায় জ্বলজ্বল করছে। আর দূরে নিচে, যেখানে কোনো এক অদৃশ্য সীমারেখায় পৃথিবী গিয়ে মিশেছে আকাশের সঙ্গে, সেখানে কোটি কোটি আলো জ্বালিয়ে শহরটা অন্ধকারকে ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে কথাবার্তার স্বর উঠল। পাভেলকে জাগিয়ে দিল তার স্বপ্নাচ্ছন্নতা থেকে। কেউ একজন আসছে এদিকে। শহরের আলোগুলোর দিক থেকে চোখ দুটোকে বিচ্ছিন্ন করে এনে পাভেল সিঁড়ি বেয়ে নিচে নামল। জেলার বিশেষ বিভাগে যে লোকটা ডিউটিতে ছিল সে পাভেলকে খবর দিল জুখরাই অনেকদিন আগেই শহর থেকে চলে গেছে। এই তরুণটি, যে সত্যিই জুখরাইয়ের একজন ব্যক্তিগত বন্ধু, সে খবর দিল তুর্কিস্তান সীমান্তে তাশকেন্তে কাজ করার জন্য ফিওদরকে পাঠানো হয়েছে। খবরটা শুনে পাভেল এত বিচলিত হয়ে পড়ল যে সে আর কোনো কিছু বিস্তৃতভাবে জানতে না চেয়েই ঘুরে দাঁড়িয়ে বাইরে চলল। হঠাৎ একটা শ্রান্তির ভারে আচ্ছন্ন হয়ে তাকে দরজার গোড়ায় বসে পড়তে হলো কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। ঘর ঘর শব্দে রাস্তাটাকে মুখরিত করে তুলে একটা ট্রাম গাড়ি গড়িয়ে চলে গেল। জনতার অন্তহীন স্রোত চলেছে তার সামনে দিয়ে। বিচ্ছিন্নভাবে পাভেলের কানে ঢুকল ছোট ছেলের সরু চড়া পর্দার স্বর, একজন বৃদ্ধের কাঁপন ধরা খাদের গলা। দ্রুত চলমান ভিড়ের বিরতিহীন জোয়ার ভাটা। উজ্জ্বল আলোকিত ট্রাম গাড়ি, মোটরের হেডলাইটের ধাঁধা লাগানো দীপ্তি, কাছের একটা সিনেমা গৃহের প্রবেশ মুখে বিজলি আলোর জ্যোতি, আর সর্বত্র জনতা। অবিশ্রাম কথায় গুঞ্জনে পথ মুখর করে তোলা জনতা। রাত্রির এই বিরাট শহর। ফিওদরের চলে যাবার খবরে পাভেলের মনে যে বেদনা জেগেছিল তার তীক্ষ্ণতা কিছুটা কমে এলো রাস্তার কলকোলাহলে। কোথায় যাবে সে এখন? যেখানে তার বন্ধুরা থাকে সেই সোলোমেনকা এখান থেকে অনেক দূরে। এখান থেকে অনতি দূরে ইউনিভার্সিটি স্ট্রিটের বাড়ির ছবিটা একবার পাভেলের মনের পটে ভেসে উঠল। সেখানে অবশ্য সে যেতে পারে। ফিওদরের পরেই যে কমরেডের সঙ্গে কথা বলার কামনা পাভেলের মনে সবচেয়ে বেশি, সে হল রিতা। আর ওখানে হয়তো আকিমের ঘরে রাতটা কাটানোর ব্যবস্থাও করতে পারে পাভেল। দূর থেকে সে কোণের জানলাটায় আলো দেখতে পেল। মনের আবেগ চঞ্চলতাটুকু জোর করে সামলে নিয়ে সে বাইরের দিকের ভারী এক ওক কাঠের দরজাটা ঠেলে খুলল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সিঁড়ির সামনে জায়গাটুকুতে। রিতার ঘর থেকে গলার আওয়াজ আসছে। কেউ একজন একটা গিটারে টুং টুং শব্দ তুলেছে। রে, ও দেখছি আজকাল গিটার বাজাতে দেয় ওর ঘরে। কড়াকড়ি শাসনটা একটু ঢিলে করেছে দেখছি, মনে মনে ভাবল পাভেল। তারপর সে ভেতরের উত্তেজনাটা চাপা দেবার জন্যে ঠোঁট কামড়ে দরজার উপরে মৃদু ঠুকঠুক আওয়াজ করল। কোঁকড়া চুল একটি তরুণী দরজাটা খুলে প্রশ্নভরা চোখে তাকালো কোর্চাগিনের দিকে। কাকে চাই? দরজাটা পুরোপুরি খুলে ধরেছিল মেয়েটা। ভেতরে এক নজর তাকিয়ে পাভেল বুঝে নিল যে তার এখানে আসাটা নিষ্ফল হয়েছে। উস্তিনোভিচের সঙ্গে একবার দেখা করতে পারি? সে তো এখানে নেই। গত জানুয়ারি মাসে সে খারকভ গেছে। শুনেছি এখন সে আছে মস্কোতে। কমরেড আকিম কি এখন এখানে থাকে নাকি সেও চলে গেছে? কমরেড আকিমও এখানে নেই। সে এখন ওদেসা জেলা কমসমলের সম্পাদক। ফিরে যাওয়া ছাড়া গত্যন্তর নেই পাভেলের। শহরে ফিরে আসার আনন্দ উত্তেজনাটা তার মিয়ে এসেছে।
এখনকার মতো অব্যবহিত সমস্যাটা হচ্ছে রাত্রি কাটাবার মতো একটা জায়গা খুঁজে নেওয়া। নৈরাশ্যটুকু হজম করে নিয়ে সে মনে মনে ঘোঁত ঘোঁত করে নিজেকেই বলল, পুরনো বন্ধুদের খোঁজে হেঁটে হেঁটে পা খোঁড়া করে আর লাভটা কি হবে? তারা যে আদপেই নেই এখানে। তবু যা হোক, আরেকবার ভাগ্য পরীক্ষা করবে বলে স্থির করে সে দেখতে চলল পানক্রাতভ এখনো শহরে আছে কিনা। জাহাজের মাল খালাসিটা থাকে জাহাজ ঘাটা অঞ্চলে, সেটা সোলোমেনকার চেয়ে কাছে। পানক্রাতভের বাসার কাছে এসে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়ল পাভেল। দরজাটার ওপরে এককালে এক পোঁচ হলদে রঙের জৌলুস ছিল। তার উপরে হাত দিয়ে ঠুকে আওয়াজ করার সময় পাভেল মনে মনে প্রতিজ্ঞা করল, পানক্রাতভ যদি এখানে না থাকে তাহলে খোঁজাখুঁজি ছেড়ে দিয়ে ঘাটে গিয়ে একটা ডিঙির নিচে গুঁড়ি মেরে ঢুকে ওখানেই রাতটা কাটিয়ে দেব। মাথার ওপর দিয়ে থুতনির নিচে রুমাল বাঁধা একজন বৃদ্ধা এসে দরজা খুলে দিলেন। পানক্রাতভের মাই। ইগনাত বাড়ি আছে মা? এইমাত্র এসেছে ও। পাভেলকে চিনতে না পেরে তিনি ঘুরে দাঁড়িয়ে ডাকলেন, ইগনাত, একজন ডাকছে তোকে। পাভেল তার পেছনে ঘরের মধ্যে ঢুকে মেঝের উপরে তার বুঁচকাটা রাখল। পানক্রাতভ টেবিলে বসে রাত্রির খাওয়া সারছিল। পেছন ফিরে আগন্তুকের দিকে এক নজর দেখে নিল। আমার কাছে যদি এসে থাকো তাহলে কিছুক্ষণ বসে চাঙ্গা হয়ে নাও, বলল সে। আমি ততক্ষণ কিছু পেটে পুড়েনি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। বলেই সে মস্ত বড় একটা কাঠের চামচ তুলে নিল। পাভেল একটা নড়বড়ে চেয়ারে বসে রইল একপাশে। টুপিটা খুলে নিয়ে তার একটা পুরনো অভ্যাস অনুযায়ী সেটা দিয়ে মুছে নিল কপালটা। মনে মনে ভাবল, এতই কি আমি বদলে গেছি যে ইগনাতও আমাকে চিনতে পারছে না। দু এক চামচ মাংসের ঝোল পাচার করার পর আগন্তুকটি কিছু বলল না দেখে পানক্রাতভ মাথা ফিরিয়ে তার দিকে তাকাল। আচ্ছা আচ্ছা, বলে ফেলো দেখি কি বলতে চাও। এক টুকরো রুটি ধরা হাতখানা তার মাঝ পথে শূন্যে থেমে রইল। বিস্ময়ে চোখ দুটো মিটমিট করতে করতে এসে তাকিয়ে রইল অতিথির দিকে। আরে কি, এমনটি তো কখনো। পানক্রাতভের লালচে মুখখানায় বিমূঢ় বিস্ময়ের ভাব ফুটে উঠতে দেখে পাভেল আর থাকতে না পেরে সশব্দে হেসে উঠল। আফকা, চিৎকার করে উঠল পানক্রাতভ, কিন্তু আমরা যে সবাই এদিকে জানি যে তুই মারা গেছিস। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট, আরেকবার নামটা বল দেখি। তার চিৎকার শুনে পানক্রাতভের দিদি আর মা পাশের ঘর থেকে ছুটে এলো। ও যে পাভেল কোরচাগিন ছাড়া আর কেউ নয় সে সম্বন্ধে সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তারা তিনজন মিলে প্রশ্নবৃষ্টি করে চলল পাভেল। বাড়ির সবাই অনেকক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন। তখনও পর্যন্ত পানক্রাতভ গত 4 মাসে যা যা ঘটেছে তার সমস্ত বিবরণ দিয়ে চলেছে পাভেলের কাছে। গেল শীতে জোরকি আর মিতিয়াই খারখভে চলে গেল। কোথায় গেল বল দেখি নচ্ছারগুলো? আরে কমিউনিস্ট বিশ্ববিদ্যালয়, অন্য কোথাও না। প্রাথমিক পাঠ নেবার ক্লাসে ঢুকলো ওরা। গোড়ার দিকে আমরা ছিলাম 15 জন। তোর এই বন্ধুটিও দলে পড়ে ঝোঁকের মাথায় দরখাস্ত দিয়ে বসেছিল। ভাবলাম এবার একটু নিরেট মাথাটা সাফসুফ করে নেওয়া যায়। বললে বিশ্বাস করবি নে, পরীক্ষক মণ্ডলী আমায় সোজা বরবাদ করে দিল। ঘটনাটা মনে পড়ে যেতে ক্রুদ্ধভাবে সশব্দ একটা নিঃশ্বাস টেনে পানক্রাতভ বলে চলল, গোড়ার দিকে সবকিছুই বেশ দিব্যি চলছিল, আর সব দিক থেকেই আমি যোগ্যতার পরিচয় দিতে পেরেছিলাম। আমার পার্টি কার্ড ছিল, কমসমলে আমি অনেকদিন ছিলাম। আমার ব্যক্তিগত জীবন আর পার্টি সভ্য হিসেবে আমার এতদিনের কাজকর্মের মধ্যে তো কোনো গোলমাল ছিল না। কিন্তু রাজনৈতিক জ্ঞানের ব্যাপারে এসেই একদম কোণঠাসা হয়ে পড়লাম জানিস। পরীক্ষক মণ্ডলীর একজন কমরেডের সঙ্গে আমি একটা তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়েছিলাম। সে আমাকে এই ধরনের একটা বিদঘুটে প্রশ্ন করে বসলো, আচ্ছা বলো তো কমরেড পানক্রাতভ, দর্শন সম্বন্ধে তুমি কি জানো? এখন আসলে তো আমি দর্শন সম্বন্ধে ঘোড়ার ডিম কিছু জানি না, কিন্তু আবার জাহাজ ঘাটায় আমাদের সঙ্গে একটা ছেলে কিছুদিন কাজ করেছিল। স্কুলের ছাত্র ছিল ছেলেটা। ভবঘুরে হয়ে বেরিয়ে পড়ে এমনি দিন কতক মজা করার জন্য জাহাজের মাল খালাসির কাজ নিয়েছিল। এখন আমার মনে আছে সেই ছেলেটা গ্রিসের জন কতক মাথাওয়ালা লোকের গল্প করেছিল। তারা সমস্ত প্রশ্নের জবাব জানত। তাদের সবাই বলতো দার্শনিক। ছেলেটার কাছেই শুনেছিলাম। এদেরই একজন ছিল, এখন আর তার নামটা মনে করতে পারছি না, ডিওজিনিস না কি এই ধরনের কিছু। লোকটা সারা জীবন কাটিয়েছিল একটা পিপের মধ্যে বসে। এদের মধ্যে সবচেয়ে চৌকস ছিল যে লোকটা, সে নাকি 40 বার
40 রকমের কালোকে সাদা, সাদাকে কালো বলে প্রমাণ করতে পারত। যত সব বুজরুকের দল, বুঝলি তো। এখন ছাত্রটা যা বলেছিল মনে পড়ে গেল আমার। মনে মনে ভাবলুম, লোকটা আমাকে পেঁচে ফেলতে চাচ্ছে। দেখলাম পরীক্ষা যে নিচ্ছে সে তাকিয়ে আছে আমার দিকে মিটমিটে উজ্জ্বল চোখে। আর আমিও তাই ওর মুখের ওপর জবাব দিলাম, বললাম, দর্শন হচ্ছে স্রেফ বুজরুকি, চোখে ধুলো দেওয়া মাত্র। এবং আমি ও জিনিসের পেছনে অনর্থক মাথা ঘামাতে চাই নে কমরেড। পার্টি ইতিহাস যদি বলো, হ্যাঁ সেটা অন্য জিনিস, সে সম্বন্ধে জানবার শোনবার সুযোগ পেলে আমি খুশি মনেই তা করব। তারপরে ওরা উঠে পড়ে লাগলো আমার পেছনে। দর্শন সম্বন্ধে আমার এই অদ্ভুত ধারণাটা হলো কোথা থেকে জানতে চাইল। অতএব আমি ওই ছাত্র ছেলেটার কথা বললাম ওদের, ও যা যা বলেছিল আমায় তাও কিছু কিছু বললাম। আর পরীক্ষা নিতে বসেছিল যারা, প্রচণ্ড হাসির চোটে পেটে তো তাদের খিল ধরে গেল। হাসিটা আমাকে লক্ষ্য করি, ভারী চটে গেলাম। মুখ বলে ঠাউরেছে আমায় না, বলি বেরিয়ে চলে এলাম। পরে প্রাদেশিক কমিটিতে সেই পরীক্ষকটি আমাকে পাকড়াও করে ঝাড়া 3 ঘন্টা ধরে বক্তৃতা শোনালো। দেখা গেল ওই জাহাজ ঘাটার সেই ছেলেটা না সব গুলিয়ে ফেলেছিল। দর্শন জিনিসটা ভালো বলেই মনে হলো জানিস, ভয়ানক দরকারি জিনিসও বলতে গেলে। দুবাবার জার্কি পরীক্ষায় পাশ করে গেল। মিতিয়াই তো বরাবরই লেখাপড়ায় ভালো, কিন্তু জার্কি আমার চেয়ে বিশেষ বড় নয়। নিশ্চয়ই ওর ওই রেল লাইন পাতার কাজে পুরস্কার হিসেবে পাওয়া মেডেলটাই ওকে পার পাইয়ে দিয়েছে। যাই হোক, আমি তো এখানেই পড়ে রইলাম। ওরা চলে যাবার পর আমাকে জাহাজ ঘাটায় ব্যবস্থা বিভাগের একটা কাজ দেওয়া হয়, মাল বোঝাইয়ের ঘাটায় প্রধান সহকারী। তরুণ পার্টি কর্মীদের কাজকর্ম সম্বন্ধে আমার সঙ্গে তো উপরওয়ালা ম্যানেজারদের ঝগড়াঝাটি লেগেই ছিল। এখন আমি নিজেই ম্যানেজার হয়েছি। কাজেই কাজের বেলায় কুঁড়ে বা হাঁদা যদি কাউকে আজকাল আমি দেখতে পাই, তাহলে তাকে আমি একই সঙ্গে ম্যানেজার হিসেবে আর কমসমাল সম্পাদক হিসেবে খুব একচট নিই। আমার চোখে কিন্তু ধুলো দিতে পারবে না। আচ্ছা যা, নিজের কথা তো ঢের বলা হলো। আর কি খবর তোমার দেবার আছে? হাকিমের কথা তো জানোই। প্রাদেশিক কমিটিতে একমাত্র তুফতাই আছে পুরনো দলের মধ্যে, আর সেই পুরনো কাজই এখনো করছে। তোকারেভ সোলোমেনকায় পার্টি জেলা কমিটির সেক্রেটারি হয়েছে। তোমার সঙ্গে কমিউনে ছিল যে ওকুনেভ, সে আছে জেলা কমসমল কমিটিতে। তালিয়া কাজ করছে রাজনৈতিক শিক্ষা বিভাগে। ইৎসবেতায়েভ কারখানায় তোমার কাজটা করছে। আমি তার সম্বন্ধে বেশি কিছু জানি না। মাঝে মাঝে শুধু প্রাদেশিক কমিটিতে দেখা হয়। বেশ বুদ্ধিমান বলেই তোকে মনে হয়, কিন্তু কিন্তু একটু যেন অমিশুক প্রকৃতির। আনা বোরহার্টকে মনে আছে? সেও সোলোমেনকায় আছে, জেলা পার্টি কমিটির মহিলা বিভাগের প্রধান। আর সকলের কথা তো বলেছি তোমায়। হ্যাঁ, পড়াশোনা করার জন্যে প্রচুর লোককে পার্টি পাঠিয়েছে পাভলুসা। পুরনো নেতৃত্ব স্থানীয় কর্মীরা সবাই আজকাল প্রাদেশিক সোভিয়েত আর পার্টি স্কুলে যায়। আসছে বছর আমাকেও পাঠাবে বলে কথা দিয়েছে। 12টা বেজে যাবার অনেক পরে তারা ঘুমোলো। পরদিন সকালে যখন পাভেলের ঘুম ভাঙল, তখন পানক্রাতভ জাহাজ ঘাটায় চলে গেছে। তার বোন দুসিয়া, লম্বা মেয়েটা, ভাইয়ের সঙ্গে তার চেহারার ঘনিষ্ঠ মিল আছে। সমস্তক্ষণ নানা বিষয়ে কথা বলতে বলতে পাভেলকে চা খাওয়ালো। পানক্রাতভের বাবা জাহাজি ইঞ্জিনিয়ার, তিনি বাড়িতে নেই। পাভেল বেরুবার জন্য তৈরি হচ্ছে, তখন দুসিয়া তাকে মনে করিয়ে দিল, ভুলে যেও না যেন সন্ধেবেলা খাওয়ার সময় আমরা তোমার অপেক্ষায় থাকবো। পার্টির প্রাদেশিক কমিটিতে সেই মুখর কর্মতৎপরতার চিরাচরিত দৃশ্য। সামনের দরজাটা অনবরত খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। বারান্দা আর দপ্তর ঘরগুলো ভিড়াক্রান্ত। পরিচালনা বিভাগের বন্ধ দরজার ভেতর থেকে টাইপরাইটারের চাপা শব্দ বেরিয়ে আসছে। একটা কোনো চেনা মুখের সন্ধানে পাভেল বারান্দায় কিছুক্ষণ ঘোরাফেরা করলো, কিন্তু চেনা কাউকে না পেয়ে সে সরাসরি সম্পাদকের সঙ্গে দেখা করতে ঢুকল। নীল রঙের একটা রাশিয়ান কুর্তা পরে সম্পাদক বসে আছে একটা বিরাট টেবিলের সামনে। পাভেল ঢুকতে সংক্ষেপে এক নজর তাকিয়ে নিয়ে লিখেই চলল সে। পাভেল তার সামনে একটা চেয়ারে বসে আকিমের এই উত্তরাধিকারীটার চেহারা লক্ষ্য করতে লাগল। সম্পাদকের পরনের শার্টটায় গলার দিকে উঁচু বের দেওয়া। লেখাটা শেষ করে সে জিজ্ঞেস করল, কি করতে পারি আপনার জন্য বলুন? পাভেল তার বৃত্তান্ত বলে বক্তব্য শেষ করল। এখন এইটে করতে হবে কমরেড, পার্টি সভ্যের তালিকায় আমাকে ফের ঢুকিয়ে নিতে হবে, আর তারপরে রেল কারখানায় আমাকে পাঠাতে হবে। দরকারি নির্দেশ যা দেবার তা দিয়ে দিন। সম্পাদক তার চেয়ারে হেলান দিয়ে গায়ে দিয়ে বসল। আমরা অবশ্যই আপনাকে তালিকায় ঢুকিয়ে নেব, সে সম্বন্ধে বলার কিছু নেই, একটু ইতস্তত করে বলল সম্পাদক। কিন্তু কারখানায় আপনাকে পাঠানোটা একটু খারাপ দেখাবে। ওখানে স্বেতায়েভ কাজ করছে, সে প্রাদেশিক কমিটির সভ্য।
আপনার কাজের জন্য আমাদের অন্য কিছু দেখে নিতে হবে। চোখ দুটো কোঁচকালো কোরচাকি। এৎসবেতায়েভের কাজে হস্তক্ষেপ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, বলল সে। আমি আমার পেশায় ফিরে যেতে চাই, পার্টি সম্পাদক হিসেবে নয়। আর তাছাড়া আমার শরীরটা এখনো খানিকটা দুর্বল আছে বলে আপনাকে অনুরোধ জানাতে চাই, অন্য কোনো কাজে আমাকে দেবেন না। সম্মত হলো সম্পাদক। এক টুকরো কাগজে কয়েকটা কথা লিখে দিয়ে বলল, এটা কমরেড তুফতাকে দিন, সে ব্যবস্থা করে দেবে। কর্মী বিভাগে গিয়ে পাভেল দেখে তুফতা তার সহকারীকে খুব একচোট ধমক দিচ্ছে। 2-1 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তেজিত কথা কাটাকাটি শুনল সে, কিন্তু ব্যাপারটা বহুক্ষণ ধরে চলার আশঙ্কা দেখে সে কর্মী বিভাগের এই বড় কর্তাটির বক্তৃতার তোড়ে বাধা দিয়ে বলে উঠল, আচ্ছা তুফতা, তোমার তর্কটা পরে কোনো সময় শেষ করো। এখন আমার কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য তোমার নামে এই একটা চিরকুট। তুফতা কিছু বুঝতে না পেরে একবার কাগজটার দিকে একবার পাভেলের দিকে বড় বড় চোখে তাকাতে লাগলো। শেষ পর্যন্ত ব্যাপারটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে এলো তার মাথায়। আরে আরে কি, দাঁড়াও দাঁড়াও, তাহলে মরণে তুমি শেষ পর্যন্ত? তালুতে জিভ ঠেকিয়ে আফসোসের শব্দ করে বলল তুফতা। কি করবে তাহলে এখন? লিস্ট থেকে তো তোমার নাম কাটা গেছে। আমি নিজেই তোমার কার্ড কেন্দ্রীয় কমিটিতে জমা দিয়েছি। আরও কি জানো, তুমি পার্টির আদমশুমারি থেকেও বাদ গেছো। কমসোমাল কেন্দ্রীয় কমিটির নির্দেশপত্র অনুসারে যারা আদমশুমারির তালিকাভুক্ত হয়নি তারা বরবাদ হয়ে গেছে। সুতরাং তুমি আবার নতুন করে একটা দরখাস্ত দাও, এছাড়া তোমার আর কিছু করার নেই। তুফতার গলার স্বরে বোঝা গেল আর কোনো তর্ক চলবে না। ভুরু কোঁচকালো পাভেল। তোমার সেই সব পুরনো প্যাঁচ কষতে শুরু করেছো? হ্যাঁ, বয়সে তরুণ হলেও তুমি দেখছি আমাদের এই ফেজখানার সবচেয়ে বুড়ো নোংরা ইঁদুরটার চেয়েও খারাপ। তোমার বয়স কবে হবে ভালতকা? লাফিয়ে উঠল তুফতা, যেন বলতায় কামড়েছে তাকে। আমার কাছে বক্তৃতা ছাড়তে এসো না, বলে দিচ্ছি। এই বিভাগের ভাড়া আমার উপর। নির্দেশপত্র জারি হয় মানবার জন্যই, অমান্য করার জন্য নয়। ইঁদুর বলে আমাকে যে অপমানটা করলে তার জন্য টের পাওয়াবো তোমায়। শেষ কথাগুলো একটা শাসানির সুরে উচ্চারণ করে পাভেলের সঙ্গে তার সাক্ষাৎকার শেষ হয়ে গেছে এমন একটা ভঙ্গিতে হাত নেড়ে তুফতা খাম না খোলা চিঠিপত্রগুলো নিজের দিকে টেনে নিল। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল পাভেল। তারপরে কি একটা কথা মনে পড়াতে টেবিলের কাছে ফিরে এসে তুফতার সামনে থেকে সম্পাদকের লেখা চিরকুটটা তুলে নিল। তুফতা সমস্তক্ষণ লক্ষ্য করে গেল পাভেলকে।